বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে জটিল, এবং জটিল আরো হয়ে গেছে। গতকাল এক বন্ধু আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আজকে প্রোগ্রাম সম্পর্কে আমি ওনাকে বললাম। আজকে আবার উনি ফোন করে আমাকে বললেন যে ওখানে কেন যাবে, তুমি যাও যমুনার সামনে, ওইখানে তো সব ভাগবাটোয়ারা আজকে বিকেলে হয়ে যাচ্ছে। আমি এসে এখানে দেখি, সত্যি বলতে মিডিয়া নাই, অর্থাৎ মিডিয়ার সবাই বোধহয় এখন যমুনার সামনেই। পত্রিকায় দেখলাম বিকেল 4টায় ওখানে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সভা, আর 4:30টার সময় মনে হয় জামাত ইসলামের সাথে সভা, এরপরে সভা। আমি তাকে বললাম যে ওই যমুনার সামনে থেকে এই জায়গা বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমার স্বাস্থ্য ঠিক না থাকলে তো দেশ চালাতে পারবো না। আগে স্বাস্থ্য ঠিক করি, তারপর দেশ চালাবো, এবং আমাদের নেতারও স্বাস্থ্য ঠিক হবে, দেশ চলবে, ভালোভাবে চলবে। এই জন্য এই সভাটা আমাদের কাছে আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আমি কয়েকদিন আগে দেখেছি একটা এই যে সংস্কারের প্রস্তাবনা আমাদের দলের অফিসে আসছে, বিশাল অনেক বড়। দুঃখিত, আমি পুরোটা পড়তেও পারি নাই। আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক দুজনই এই বিষয়টা পড়েছেন, এবং এরপরে বোধহয় দলের একটা সভা হয়েছে, আমি ঢাকায় ছিলাম না, আসতে পারি নাই। তাই এইটাতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার আসলে আমার সেই অবস্থা আমি এখনো নাই, কারণ আমি এখানে ভিতরে কি কি আছে পুরোপুরি আমি জানি না। তবে অনেক কিছু দেখেছি পত্রিকাতে, যেহেতু ওয়েবেও দেখেছি, সেটার উপরেও হয়তো দু একটা কথা বলতে পারি। বাংলাদেশে 15টা সংস্কার কমিশন হয়েছে এখন পর্যন্ত এই সরকার আসার পরে। এর মধ্যে স্বাস্থ্য সংস্কার এটা খুব গুরুত্বপূর্ণ। 54 বছরের স্বাধীনতার পরে যে জিনিসটা হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হয় নাই। এখন এই বর্তমান এই সরকার এসে এগুলোতে মনোনিবেশ করেছেন। আমার মাঝে মাঝে ভয় হয়, এই যে 15টা সংস্কার কমিশন করেছেন, এর মধ্যে স্বাস্থ্য সংস্কার একটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণের কাছে, মানুষের কাছে, আমাদের দেশের নেতাদের কাছে এইটার ভ্যালু আমার কাছে মনে হয়েছে ওই সংবিধান সংস্কার কমিশন অথবা নির্বাচন সংস্কার কমিশনের চাইতে বেশি ওনারা গুরুত্ব দিচ্ছেন না। ওনারা ওই দুইটাতে, কারণ ওই দুইটার সাথে দেশের রাজনীতি সরাসরি সম্পৃক্ত। এখানে বসে বসে চিন্তা করেছিলাম যে আগে কেন হতো না। সত্যি বলতে বাংলাদেশে 90-এর পর থেকে এই দেশে দুইটা দল দেশটাকে শাসন করেছে, এবং 90-এর পর থেকে এইখানে ডাক্তার মহলের মধ্যে দুইটা সংগঠন গড়ে উঠেছে, একটা ড্যাব আর একটা সচিব। যখন যে ক্ষমতায় আসছেন তখন উনার সেই সংগঠনগুলোই উনাদেরকে যে নীতিমালা দিয়েছে সেটাই সরকার অনুসরণ করেছেন। এটা দুই দলের পক্ষেই সেটা হয়েছে। আজকে যেখানে দুই দল যেহেতু নাই, সেটার জন্য এখন সরকার একটা উদ্যোগ নিয়েছেন, স্বাস্থ্য সংস্কার কমিশন করবেন। এখানের মধ্যে একটা বিষয় পেপারসের মধ্যে আমি দেখলাম, একটা জায়গায় লিখেছেন যে অতি দরিদ্র মানুষ সব ধরনের সেবা মূল্য পাবে, 10% দরিদ্র রোগী বেসরকারি হাসপাতালে বিনামূল্য সেবা পাবে। এটা আমার কাছে খুব কনফিউজিং। একদিকে সবাই সেবা পাবে, আর 10% প্রাইভেট হাসপাতালে সেবা পাবে। কি আমাদের জাতীয় হাসপাতাল থেকে কি প্রাইভেট হাসপাতালগুলো অনেক বড়, অনেক উন্নত? এইখানে কেন এই ডেভিয়েশন, এইখানে কেন এই পার্থক্য? এই রিপোর্টে কিভাবে এটা প্রস্তাব করা হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যেখানে আমাদের নাগরিক ঐক্য থেকে একবার স্পেসিফিক বলা হয়েছে যে সবার জন্য, দেশের দরিদ্র সীমার নিচে সকল মানুষের ঔষধ সহ সব
রকম চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। এইখানে 10%। আমি প্রশ্ন যদি করি 10% কিভাবে আপনারা এটা নির্ধারণ করবেন? পারবেন না তো। এটা বেসরকারি ব্যবস্থাপনাকে আপনারা, এইটার উল্টো পৃষ্ঠে বলতে হয়, বেসরকারি ব্যবস্থাপনাকে আপনারা প্রমোট করছেন। ইটস এ ওয়ান সর্ট অফ মার্কেটিং ফর দ্য প্রাইভেট হসপিটালস। এটা তো আকাঙ্ক্ষা নয়। বৈষম্য থাকবে কেন? সবার জন্য করবেন, নাইলে কারোর জন্য করবেন না। যা করবেন সবার জন্য করবেন। আজকে দেখেন সারা বাংলাদেশে যদি 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই 54 বছরে ঢাকা শহরে ঢাকা মেডিকেল আর ওই মিটফোর্ড মেডিকেল ছাড়া শুধু এমনি জেনারেল হসপিটাল আর কয়টা হয়েছে? একটা হয়েছে সবুজবাগ, এই মাত্র 10-15 বছর আগে মনে হয়। আর বাকিগুলো সব অন্যান্য হাসপাতাল হয়েছে, সেগুলো হলো বিভিন্ন সেক্টরসে, যেমন স্নায়ুতে হয়েছে, আপনার হাড়গুলো হয়েছে। কিন্তু জেনারেল হাসপাতাল কয়টা হয়েছে? একটা হয় নাই। জেলা পর্যায়ে, আমি সিলেটে ছিলাম, সিলেটে একটা হাসপাতাল ওই উসমানী হয়েছিল পাকিস্তান আমলে, আজ পর্যন্ত এই একটাই হাসপাতাল আছে। অর্থাৎ সরকার ইচ্ছা করে জনগণকে প্রাইভেট হাসপাতালে প্রেরণ করে, জনগণকে অত্যাচার করে, জনগণকে নিষ্পেষিত করার জন্য এই প্রাইভেট হাসপাতালের মালিকদের ব্যবসা প্রমোট করার জন্য কোনো ধরনের হাসপাতাল তারা করে নাই আজ পর্যন্ত। আপনি যাবেন হাসপাতাল, ফার্মেসিদের সামনে, ফার্মেসিগুলো আছে না, দেখবেন ফার্মেসির ভিতরে কি পরিমাণ মানুষের ভিড়, ক্রেতা। আমার তো স্মরণ করি, আমি আজকে থেকে 30 বছর আগেও এত ক্রেতা, ঔষধের ক্রেতা ছিল না। হঠাৎ করে এত ঔষধের ক্রেতা কোত্থেকে আসলো? হঠাৎ করে এত রুগী কিভাবে বেড়ে গেল? আদৌ কি যারা রুগী তারা কি রুগী, নাকি তাদেরকে রুগী বানিয়ে এই বাণিজ্যটা করা হচ্ছে? এই ধরনের কোনো উদ্যোগ, ইনকোয়ারি কমিশন সরকার আজ পর্যন্ত করে নাই। আমি বলি, অনেকে বলছে বাংলাদেশ মেডিকেল সায়েন্স বেশ রিচ। আমি বলি বাংলাদেশ মেডিকেল সায়েন্সের উন্নয়ন হয় নাই, মেডিকেল ইন্ডাস্ট্রির উন্নয়ন হয়েছে, এবং শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীতেও সেটা হয়েছে। সেটা যদি বন্ধ করা না হয়, আমরা এখানে যতই সেমিনার করি আর যতই রিপোর্ট আসুক, কোনো কাজ হবে না, কাজ হবে না। ঢাকা শহরে প্রান্তপথ অথবা গ্রিন রোড এলাকায় গেলে শুধু হাসপাতাল, আর সেই সব হাসপাতালের মালিক শুনি ডাক্তাররা। ছোটবেলা এইম ইন লাইফ রচনা লিখতাম, ক্লাসে আসতো রচনা লিখো, এইম ইন লাইফ। এইম ইন লাইফের রচনা লিখতাম, বড় হব, ডাক্তার হব, গ্রামে যাব, মানুষের সেবা করব, এই গ্রামের সেবা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবো। আর এখন এই এইম ইন লাইফে কোনো ছাত্র এইটা লিখবে ডাক্তার হব, হাসপাতাল বানাবো, ভিজিট 500 টাকার জায়গায় 2000 টাকা নিব, আবার যখন রিপোর্ট দিবেন আরো 1000 টাকা নিব, 5 স্টার হাসপাতাল বানাবো। পুরো রিভার্স হয়ে গেছে সোসাইটি। আজকে কোথায় যাচ্ছে? কিন্তু আমাদের এই বিগত দিনের সরকারগুলো এদিকে মনোনিবেশ করে নাই। একটু আগে নবাব বলে গেছেন যে ভারতে ওনাকে জিজ্ঞেস করছে যে কেন ডাক্তাররা তো করতে পারে নাই। আপনাদের হয়তো খেয়াল আছে, হোসেন মোহাম্মদ এরশাদের সময় উনি